কম্পোজিশন মুখস্থ হয় না আর মুখস্থ করা লাগবে না। মাত্র 5 মিনিটে কিভাবে যে কোনো কম্পোজিশন তুমি নিজে থেকে চিন্তা করে বানিয়ে বানিয়ে লিখতে পারবে সেটাই তোমাকে আজকে শিখিয়ে দেবো। এবং এই ক্লাসটা শেষ পর্যন্ত করলে তুমি এমন কিছু শিখবা যা এখন পর্যন্ত অনলাইনে আমার আগে কেউ তোমাদেরকে পড়ায় নাই। কথা না বাড়িয়ে চলো শুরু করছি। দেখো, আমাদের পরীক্ষায় মূলত কম্পোজিশনটা দুই ধরনের আসতে পারে। একটা হচ্ছে গতানুগতিক যেগুলো আছে, ধরো যেগুলো মুখস্থ করতে হয়, এবং আরেকটা হচ্ছে ইমাজিনেটিভ রাইটিং, কাল্পনিক লেখা, মানে তোমাকে কল্পনা করে করে লিখতে হবে, সৃজনশীলতার পরিচয় তোমাকে দিতে হবে। এখানে ব্যাপারটা ভাইয়া তোমাকে আমি একটু বুঝিয়ে বলছি। ধরো একটা কম্পোজিশন এরকম আসলো যে ইফ আই ওয়ার দি এডুকেশন মিনিস্টার অফ বাংলাদেশ, যদি আমি বাংলাদেশের শিক্ষামন্ত্রী হতাম, মানে ধরো মিলন স্যারকে সরাই দিয়া তোমাকে শিক্ষামন্ত্রী বানাই দিছে, তুমি তাহলে কি করবা? তো এই ধরনের সিচুয়েশনাল বা ইমাজিনেটিভ কম্পোজিশন কিভাবে তুমি লিখতে পারবা, কিভাবে চিন্তা করবা, এবং ইউনিভার্সাল কি কি মেথড আছে সেগুলো তোমাকে আজকে শেখাবো। প্রথম ধাপে আমরা হচ্ছে ব্রেন স্টর্মিং করব। যে কোনো কিছু লেখার ক্ষেত্রেই প্রথম ধাপটা হচ্ছে ব্রেন স্টর্মিং করা। এখন ব্রেন স্টর্মিং জিনিসটা আসলে কি, মানে এটা হচ্ছে কোনো কিছু লেখার প্রাথমিক পর্যায়ে তুমি যে মনে মনে পয়েন্টগুলো চিন্তা করো, কিভাবে সাজাবা, একটা খসড়া তৈরি করো সেটা। এখন ব্রেন স্টর্মিং করতে গিয়ে আমরা এই WW যে মেথডটা আছে এটা চাইলে আমরা ফলো করতে পারি। এটা ইউনিভার্সালি স্বীকৃত একটা মেথড। WW জিনিসটা আসলে কি, আসো তোমাকে আমি একটু দেখাই। প্রথম ধাপে তুমি হচ্ছে চিন্তা করবা যে হোয়াট ইজ দ্য প্রবলেম বা হোয়াট ইজ দ্য পার্সপেক্টিভ বা কনটেক্সট। প্রেজেন্ট কনটেক্সট আসলে কি, মানে বর্তমানে সমস্যাটা কি। যেমন ধরো বর্তমানে কি কি সমস্যা আছে, ধরো মুখস্থ বিদ্যা আছে, শিক্ষার একটা সমস্যা, হ্যাঁ, কঠিন ইংরেজি, বেকারত্ব, এগুলো আমাদের ধরো শিক্ষা ব্যবস্থার একটা সমস্যা বর্তমান প্রেক্ষাপটে। এটা হচ্ছে তুমি প্রথমটা চিন্তা করবা। এরপর চিন্তা করবা যে তোমার স্বপ্নটা আসলে কি, মানে তুমি কি কি করতা, কি কি অ্যাকশন নিতা, তুমি কি কি অ্যাকশন নিতে সেটা তুমি চিন্তা করবা। যেমন ধরো আমি আসলে মুখস্থ বিদ্যাকে বাদ দিয়ে সৃজনশীল চিন্তা কিভাবে করা যায় সেটা শিখাতাম, বা হচ্ছে টিচারদেরকে আরো কোয়ালিফাইড কিভাবে করা যায়, মানে তুমি কি কি কাজ করতে অ্যাকচুয়ালি এটা একটু চিন্তা করবা এই সমস্যাগুলোর আলোকে। এবং তোমার এই অ্যাকশনের ফলে পরবর্তী ফলাফলটা কি হতো, হোয়াট উইল বি দ্য রেজাল্ট, এটা চিন্তা করবা। সো প্রথমে চিন্তা করবা যে প্রেজেন্ট কনটেক্সটটা কি, প্রেজেন্ট পার্সপেক্টিভটা কি। এরপরে এই পার্সপেক্টিভের তোমার ইচ্ছাটা আসলে কি, তুমি কি কি করতে, আগে বাংলায় তুমি চিন্তা করবো, বাংলায় তোমার মাথার মধ্যে যে কয়েকটা পয়েন্ট আসে এগুলা কি। তারপর হচ্ছে এর ফলে কি কি রেজাল্ট বা ফলাফল আসতো, প্রথমে তুমি মাথার মধ্যে এই চিন্তাগুলোকে নিয়ে আসবা। এবার একটা ব্যাপার খেয়াল করো, যেহেতু আমাদের সম্পূর্ণ লেখাটাই কাল্পনিক, তাই এই উড প্লাস ভার্ব আমাদের এটা হবে, মানে সেকেন্ড কন্ডিশনাল যে সেন্টেন্স যেটাকে বলি, এটা হবে আমাদের এই লেখার প্রাণ শক্তি বা চালিকা শক্তি। যেমন ধরো এখানে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার অথবা হেড প্লাস অবজেক্ট, এরপরে সাবজেক্ট উড V1, মানে এটা কেবল হয় সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল যেমন ধরো ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম, আই উড হেল্প দ্য পুর, আমি গরিবদেরকে সাহায্য করতাম। ইফ আই ওয়ার দি এডুকেশন মিনিস্টার, আমি যদি শিক্ষা মন্ত্রী হতাম, আই উড টেক স্টেপস টু ইমপ্রুভ আওয়ার এডুকেশন সিস্টেম। তো এভাবে আমরা হচ্ছে এই যে সেকেন্ড কন্ডিশনাল যে সেন্টেন্সটা আছে এটার প্রচুর ব্যবহার আমরা পাবো। সো যখনই তোমরা এই ইমাজিনেটিভ রাইটিং লিখতে আসবা তোমাদেরকে অবশ্যই এই স্ট্রাকচারটা জানা থাকতেই হবে। শোনো, সেকেন্ড কন্ডিশনাল আসলে কি করে, তোমরা যদি জানো যে কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তবাচক বাক্য হচ্ছে 3 প্রকার, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড এবং থার্ড। এর মধ্যে সেকেন্ড এবং থার্ড হচ্ছে একটা আনরিয়েল পাস্টকে পোর্ট্রে করে। আনরিয়েল পাস্ট মানে কি, অবাস্তব অতীত। যেমন যদি আমি রাজা হতাম, আরে ভাই আমি কি রাজা, আমি তো রাজা না, কিন্তু যদি আমি রাজা হতাম তাহলে আমি কি করতাম। তো এরকম ক্ষেত্রে যে ইফ আই ওয়ার দ্য কিং বা ইফ আই হ্যাড দ্য পাওয়ার, যদি আমার পাওয়ার থাকতো, আই উড ডু দিস, আই কুড ডু দ্যাট, হ্যান তেন, এভাবে। মানে এই যে আই উড, যে উড প্লাস ভার্ব, এই ফরম্যাটটা আমাদেরকে, মানে এখানে টোটাল ফরম্যাটটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই ফরম্যাটটা আমাদের এই লেখার ক্ষেত্রে বারবার প্রচুর পরিমাণে ব্যবহৃত হবে, ঠিক আছে। এবার আসো আমি তোমাকে ইউনিভার্সাল যে ফর্মুলা PAR মেথড, আমাদেরকে লেখার ক্ষেত্রে এই PAR মেথডটা ফলো করতে হবে। প্রথমে আমরা ব্রেন স্টর্মিং করলাম, চিন্তা করে কিছু ফাইন্ড আউট করলাম, এরপর আমরা এখন ফাইনালি লেখা শুরু করব। লিখতে এসে আমরা হচ্ছে এই PAR এই ফরম্যাটটা ফলো করব। এই ফরম্যাটটা আসলে কি তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো যখন আমরা কোনো একটা কম্পোজিশন লিখি, তো প্রথমে কি থাকে, প্রথমে থাকে হচ্ছে ইন্ট্রোডাকশন, তাই না? আমরা শুরুতে কি লিখতে হয়, ইন্ট্রোডাকশন লিখতে হয়। তারপর ধরো এরপর আমরা কি করি, এরপর আমরা বডি, মূল যে কন্টেন্ট সেটা লিখি, এবং সবশেষে কিন্তু আমরা লিখি হচ্ছে কনক্লুশন বা উপসংহার, তাই না? এভাবেই তো আমরা লিখি। তাহলে পিতে বোঝা হচ্ছে পার্সপেক্টিভ, এতে বোঝায় অ্যাকশন, তুমি কি কি কাজ করতা, আর তো হচ্ছে রেজাল্ট, এবং সেটা হবে আমাদের কনক্লুশন। আচ্ছা আসো তোমাকে আমি এখানে একটু বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। প্রথমে তুমি পার্সপেক্টিভটা চিন্তা করবা, দৃষ্টিভঙ্গি, নিজেকে ওই চরিত্রে তুমি একটু কল্পনা করবা প্রথমে,
কল্পনা করে একটা ভূমিকা লিখবে, ইন্ট্রোডাকশন লিখবে, যেটাকে আমরা বলছি হচ্ছে পার্সপেক্টিভ। এরপর আসো দ্বিতীয় ধাপে, এটা হচ্ছে তোমার মূল বডিটা, মানে তোমার এই কম্পোজিশনের মূল বডি হচ্ছে এটা, যে অ্যাকশন, তুমি কি কি কাজ করতা, এটাই হবে রচনার বডি। তুমি ধরো 3 থেকে 4টা জিনিস লেখলা যে তুমি কি কি করতে চাও, তারপরে ফাইনাল ইম্প্যাক্ট বা ফলাফলটা কি হবে। এখন এই অ্যাকশনটাকে হচ্ছে আমরা দুটো ভাগে ভাগ করবো লিখার ক্ষেত্রে। ধরো প্রথমে আমরা ইন্ট্রোডাকশনটা লিখলাম, লেখার পরে এরপর এইটা হচ্ছে আমাদের মূল ব্যাপারটা, মানে এই সেকেন্ড যে ধাপটা লেখার, এখানে এসে আমরা দুইটা কাজ করব। প্রথমে হচ্ছে আমরা ধরো ইন্ট্রোডাকশন আমরা লিখে ফেলছি, হ্যাঁ ইন্ট্রোডাকশন শেষ। ধরো আমি যদি বাংলাদেশের শিক্ষামন্ত্রী হতাম তাহলে আমি কি করতাম, তো আমি লিখলাম যে ইফ আই ওয়ার দ্য এডুকেশন মিনিস্টার অফ বাংলাদেশ আই উড কনসিডার মাইসেলফ দ্য গার্ডিয়ান অফ মিলিয়ন্স অফ ড্রিমস। আমি নিজেকে অনেক স্বপ্নের গার্ডিয়ান ভাবতাম। মাই অফিস উড নট বি আ প্লেস অফ পাওয়ার বাট আ প্লেস অফ ট্রান্সফরমেশন। আমার অফিসটা বা আমার এই পদটা কোনো পাওয়ার প্র্যাকটিসের জায়গা না, বরং একটা ট্রান্সফরমেশন বা একটা পরিবর্তনের জায়গা হতো। এই যে তুমি প্রথমে নিজেকে ওই জায়গায় কল্পনা করে তোমার পার্সপেক্টিভে বর্ণনা করলা যে বর্তমানে কি শিক্ষামন্ত্রীর পদটা একটা পাওয়ার প্র্যাকটিসিং পদ, কিন্তু আমারটা এরকম হতো না, আমি গার্ডিয়ান হতাম, আমার এটা একটা পরিবর্তনের জায়গা হতো। ধরো এটা হচ্ছে তোমার পার্সপেক্টিভ। এরপরে অ্যাকশন অংশে এসে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি দুইটা কাজ করবা। প্রথম হচ্ছে প্রেজেন্ট কনটেক্সটটা তুমি উল্লেখ করবা, এরপর তুমি হচ্ছে সলিউশনটা দিবা। যেমন ধরো আমরা এই যে প্রথমে এভাবে তুমি হচ্ছে 3টা বা 4টা পয়েন্ট দিবা তোমার এই মূল বডিতে এসে। ধরো ইন্ট্রোডাকশন লেখার পর তুমি এভাবে লিখলা যে বর্তমানের সিচুয়েশনটা কি, তখন তুমি এখানে দিবা যে অ্যাট প্রেজেন্ট আওয়ার স্টুডেন্টস আর ফোর্স টু মেমোরাইজ হিউজ টেক্সট বুক জাস্ট টু পাস দ্য এক্সাম। আমাদের শিক্ষার্থীদেরকে পরীক্ষায় পাশ করতে অনেক মুখস্থ করতে হয়। দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট, তারা কনসেপ্ট বা ধারণাটাকে বুঝে না। এটা হচ্ছে বর্তমান প্রবলেম। এরপর তুমি এর শেষে নিচে লিখবা সলিউশনটা, যে তুমি শিক্ষামন্ত্রী হলে কি করতা, যে ইফ আই ওয়ার দ্য এডুকেশন মিনিস্টার। এটা কিন্তু বারবার ঘুরে ফিরে তোমার এই সেন্টেন্সের ফরম্যাটটা আসবে, যে ইফ আই ওয়ার এডুকেশন মিনিস্টার আই উড ডু দিস, ইফ আই ওয়ার এডুকেশন মিনিস্টার আই উড ডু দিস। এই ফরম্যাটটা কিন্তু বারবার রিপিট হবে। যে আমি কিন্তু আই উড রিপ্লেস দিস রোট লার্নিং উইথ ক্রিয়েটিভ অ্যাসাইনমেন্টস, স্টুডেন্টস উড বি টেস্টেড অন হোয়াট দে ক্যান ডু। এরকমভাবে তুমি দিলা যে সলিউশনটা তুমি কি করবা। তো তুমি ধরো একটা পয়েন্টে লিখলা, তারপর এরকম তুমি তো শুরুতেই 3টা পয়েন্ট চিন্তা করছিলা, ওই 3টা পয়েন্ট বা 4টা পয়েন্ট যতটাই হয়, তুমি যে বর্তমান সমস্যাটা কি আর সমাধানটা তুমি কি করতা। এখন দেখো এখানে তোমাকে শব্দ চয়নে কিছু পরিবর্তন আনতে হবে। তুমি যদি বারবার বলো যে অ্যাট প্রেজেন্ট দ্য প্রবলেম ইজ দিস, ইফ আই এডুকেশন মিনিস্টার আই উড ডু দিস, বারবার তুমি সেম ফরম্যাটটা রিপিট করলে একটা মনোটোনাস বা একঘেয়ে ভাব চলে আসে। সেজন্য তুমি যে কাজটা করবো, তুমি হচ্ছে কখনো লিখবা অ্যাট প্রেজেন্ট, কখনো লিখবা যে নাও ইট ইজ, কখনো লিখবা যে ইন দ্য কারেন্ট সিচুয়েশন, ইন দ্য গিভেন কনটেক্সট, কখনো কখনো তুমি এভাবে লিখবা। লিখে তারপরে সমস্যাগুলোকে তুমি উল্লেখ করবা। এরপরে এরপরে সলিউশনটা দিলা তুমি, যে ইফ আই হ্যাড দ্য পাওয়ার, যদি আমার ক্ষমতা থাকতো। এখন তুমি যদি ধরো বারবার বলো যে ইফ আই ওয়ার দ্য এডুকেশন মিনিস্টার, ইফ আই ওয়ার দ্য এডুকেশন মিনিস্টার আই উড ডু দিস, জিনিসটা কিন্তু রিপিটেটিভ হয়ে যায়। আর যে কোনো রিপিটেটিভ রাইটিং আসলে লেখাকে মানহীন করে ফেলে। সেজন্য তুমি কখনো বলবা যে ইফ আই ওয়ার দ্য এডুকেশন মিনিস্টার আই উড ডু দ্যাট, কখনো বলবা যে ইফ আই হ্যাড দ্য পাওয়ার আই উড মেক প্র্যাকটিক্যাল ক্লাসেস ম্যান্ডেটরি, আমি প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো আছে এগুলোকে ম্যান্ডেটরি বা আবশ্যিক করে ফেলতাম। ঠিক আছে, তো তাহলে তুমি দেখো তুমি কিন্তু এই জিনিসগুলো চিন্তা করলো যে নাও ইট ইজ মোস্ট স্কুলস ওনলি টিচ থিওরিটিক্যাল স্টাডিজ। তো তুমি দেখলো যে বর্তমান কি হয়, আমাদের শুধুমাত্র বুকিশ নলেজটা দেওয়া হয়, প্র্যাকটিক্যাল যে নলেজ এটা আসলে দেওয়া হয় না। আমি শিক্ষামন্ত্রী হলে এই জিনিসটা করতাম। তো এরকম 3টা সমস্যা। ধর আরেকটা সমস্যা এরকম আছে, তুমি ফাইন্ড আউট করছো চিন্তা করে যে আমাদের শিক্ষকরা আসলে খুব মানসম্মত পেমেন্ট পায় না, তাই ভালো যারা মেধাবী শিক্ষার্থী তারা এই পেশা আসতে চায় না। তাহলে প্রথমে প্রবলেমটা লেখলা যে কারেন্টলি, বর্তমানে যেটা বললাম, কখনো লিখবা কারেন্টলি, কখনো লিখবা নাউইডেজ, কখনো লিখবা এট প্রেজেন্ট। টিচিং ইজ অফটেন সিন অ্যাজ আ লো পেইড প্রফেশন, এটাকে একটা লো পেইড প্রফেশন হিসেবে দেখা হয়। সো তাই মেনি ব্রিলিয়ান্ট পিপল অ্যাভয়েড ইট, অনেক ব্রিলিয়ান্ট লোকজন এটাকে অ্যাভয়েড করে। এরপর নিচে তুমি লেখলা যে আমি কি করতাম, যে ইফ আই ওয়ার ইন চার্জ, ইফ আই ওয়ার ইন পাওয়ার, ইফ আই ওয়ার দ্য এডুকেশন মিনিস্টার, ইফ আই হ্যাড দ্য পাওয়ার, ইফ আই হেল্ড দ্য অফিস অফ দ্য এডুকেশন মিনিস্টার। মানে লেখার আগে তোমার মতো করে তুমি বারবার একটু 19-20 করে লিখলা। দেখো আমি কিন্তু একবার কারেন্টলি লিখছি, একবার নাউডেজ লিখছি, একবার অ্যাট প্রেজেন্ট লিখছি, যাতে রিপিটেটিভ না হয় লেখাটা। এরপরে ইফ আই ওয়ার ইন চার্জ আই উড ডাবল দ্য স্যালারি অফ দ্য টিচার্স, আমি শিক্ষকদের বেতন ডাবল করে দিতাম। দে উড বি মোর মোটিভেটেড টু বিল্ড আ ব্রাইট জেনারেশন, তারা একটা ব্রাইট জেনারেশন বিল্ড করার ক্ষেত্রে আরো মোটিভেটেড বা উৎসাহিত হতেন তারা। এখন ব্যাপারটা খেয়াল করো তাহলে, আমি প্রথমে কি করলাম, ইন্ট্রোডাকশন লিখলাম,
ওই যে পার্সপেক্টিভটা। এরপর মূল যে বডির পার্টে এসে আমি তিনটা সমস্যাকে চিন্তা করলাম, এর সমাধানকে চিন্তা করলাম, করে করে এই একটানে লিখে গেলাম। আমরা খাতায় যখন লিখবো তখন তো প্রবলেম সলিউশন এভাবে লিখবো না, এটা আমি তোমাকে জাস্ট আলাদা করে বোঝানোর স্বার্থে লিখতেছি। তুমি তো এগুলোকে এইভাবে একসাথে লিখবা, সবগুলাকে টোটাল ব্যাপারটাকে যে আগে যে পয়েন্টগুলো দেখলাম সবগুলোকে তুমি কিন্তু নিচে নিচে একসাথে লিখবা। আমি তোমাকে বোঝানোর জন্য এটা বলছি আর কি। এটা হচ্ছে আমাদের মূল পার্ট। এবং সর্বশেষে এসে রেজাল্ট বা কনক্লুশনে এসে, মানে এই যে আর যে পার্টটা আমাদের যে PAR মেথড ছিল না, রেজাল্টটা কি হতো সেটা হচ্ছে আমাদের কনক্লুশন। কনক্লুশনে আমরা কোনটা লিখবো, ওই যে অ্যাকশন নেওয়ার পর এতে অ্যাকশন মানে বডির যে কাজগুলা, এরপরে রেজাল্টটা কি হতো আমরা সেটা লিখবো। যেমন অ্যাজ এ রেজাল্ট অফ দিস স্টেপস, এই স্টেপগুলোর কারণে বাংলাদেশ উড বিকাম আ ল্যান্ড অফ চ্যাম্পিয়ন্স, বাংলাদেশ একটা চ্যাম্পিয়নদের ভূমিতে পরিণত হতো। ইফ ইউ চেঞ্জ আওয়ার ভিশন টুডে আওয়ার ফিউচার উড বি ব্রাইটার দ্যান এভার। আজকে আমরা ভিশন চেঞ্জ করলে আগামীতে আমাদের ভবিষ্যৎ আরো ব্রাইটার হবে। এখন তোমার কাছে মনে হতে পারে ভাই বাক্যগুলো তো বেশি কঠিন হয়ে গেল। ভাই তুমি যদি টেন্সের বেসিক কিছু ব্যবহার শিখতে পারো তাহলে খুব কঠিন কিছু আসলে আমি এখানে বলি নাই। কন্ডিশনাল সেন্টেন্সও তুমি শিখে ফেলো, যেটা আমার ইংলিশে প্লাস ব্যাচে আমি শিখাচ্ছি। আমার ইংলিশে প্লাস ব্যাচে আমি কিন্তু তোমাদেরকে কেবলমাত্র তোমাদের সিলেবাসের পড়াটা পড়াচ্ছি এরকম না। আমার যে HSC কোর্সটা আছে সেখানে আমি তোমাদেরকে প্রথমে বেসিকের ক্লাস দিচ্ছি 7টা, যেই 7টাতে তোমাকে আমি টেন্স, ভয়েস, সেন্টেন্সের গঠন, কন্ডিশনাল সেন্টেন্স এই ব্যাপারগুলো পড়াচ্ছি। তো তুমি যখন এই ব্যাপারগুলো ভালোভাবে শিখে আসতেছো তখন কিন্তু তোমার জন্য এগুলো কঠিন কিছু হবে না। ঠিক আছে, আরেকটা ব্যাপার খেয়াল করো, আমরা এই যে কানেক্টর ব্যবহার করার চেষ্টা করবো লেখার মধ্যে। যে কোনো লেখার মধ্যেই কানেক্টর ব্যবহার করলে লেখার মানটা একটু বাড়ে। যেমন ধরো ইনস্টিড অফ পরিবর্তে, ইনস্টিড অফ ট্রাডিশনাল এক্সামস আই উড ইন্ট্রোডিউস প্রজেক্ট। এই যে এই ইনস্টিড অফ কথাটাকে আমরা কিভাবে কথাটা লেখার মধ্যে ঢুকানো যায় সেটা চিন্তা করবো। রেদার দেন কথাটাকে লেখার মধ্যে কিভাবে ঢুকানো যায়। যেমন আই উড ফোকাস অন স্কিলস রেদার দেন জাস্ট GPA 5। আমি বরং GPA 5 পাওয়ার চেয়ে রেজাল্টের উপরে বেশি, মানে স্কিল বা দক্ষতার উপরে বেশি ফোকাস করতাম। এরপর ধরো যে বললাম না যে বর্তমান কনটেক্সটটা তুমি আগে লিখবা, এর মানে বর্তমান প্রবলেমটা আগে লিখবা, তারপরে সলিউশন তুমি কি করতা, কি অ্যাকশন নিতে সেটা লিখবা। ওইখানে আমরা দেখছিলাম যে আমরা বারবার অ্যাট প্রেজেন্ট, কারেন্টলি, নাও ইট ইজ। এখানে চাইলে তুমি আরেকটা টার্ম ইউজ করতে পারো, সেটা হচ্ছে দ্য কারেন্ট সিনারিও ইজ। বর্তমান সিনারিওটা হচ্ছে এমন। ঠিক আছে, তোমার পরীক্ষা ধরে আসলো ইফ আই ওয়ার দ্য মেয়র অফ ঢাকা সিটি, যদি আমি ঢাকা শহরের মেয়র হতাম কি করতাম, ও তুমি একই ফরম্যাট ফলো করবা যে বর্তমানে কি কি প্রবলেম আছে, কারেন্ট সিনারিওটা কি, আমি এখানে কি চেঞ্জ আনতাম। যে ইফ আই ওয়ার দ্য মেয়র অফ ঢাকা সিটি, আমি ড্রেনেজ সিস্টেমকে আই উড ইমপ্রুভ দ্য ড্রেনেজ সিস্টেম, আমি ড্রেনেজ যে ব্যবস্থাটা আছে এটাকে উন্নতি করতাম। এরকম 3 থেকে 4টা সমস্যার সলিউশন চিন্তা করবা। করে করে ওই বর্তমান কনটেক্সটটাকে লেখার ক্ষেত্রে কখনো তুমি লিখবা অ্যাট প্রেজেন্ট, কখনো তুমি লিখবা নাও ডেজ, কখনো লিখবা কারেন্টলি, কখনো আবার লিখবা দ্য কারেন্ট সিনারিও ইজ। এভাবে তুমি ওয়ার্ডগুলোকে, কানেক্টরগুলোকে চেঞ্জ করে করে লেখাটা লিখবা। ঠিক আছে, এখন এই দেখো লজিক্যাল ফ্লো। শিক্ষক যখন দেখবেন যে শিক্ষার্থী বর্তমান সমস্যা বুঝে এবং সমাধান দিচ্ছে, তিনি খুশি হয়ে তোমাকে ফুল মার্কস দিবেন। তারপর আসো, বারবার আই উড না বলে যে ইন মাই সিস্টেম, মাই প্রায়োরিটি উড বি, দিস চেঞ্জ উড, এভাবে তুমি হচ্ছে চেঞ্জ করবা। যেমন ইফ আই হ্যাড দ্য পাওয়ার, ইফ আই ওয়ার দ্য এডুকেশন মিনিস্টার। ঠিক আছে, আই উড ডু দ্যাট, এটা বারবার না বলে তুমি বলবা যে মাই প্রায়োরিটি উড বি। ধরো যদি আমি ঢাকা শহরের মানে মেয়র হতাম, তাহলে ইফ আই ওয়ার দ্য মেয়র অফ ঢাকা সিটি, মাই প্রায়োরিটি উড বি টু ইমপ্রুভ দ্য ড্রেনেজ সিস্টেম। আই উড ইমপ্রুভ দ্য ড্রেনেজ সিস্টেম, এটা না বলে আমি বলছি যে মাই প্রায়োরিটি উড বি। তো তুমি এরকম কিছু কানেক্টর বা শব্দ দিয়ে তুমি জিনিসগুলোকে বারবার চেঞ্জ করে করে লিখবা। ঠিক আছে, তাহলে আমি আবারও বলছি, প্রথমে তুমি WW মেথডের মাধ্যমে নিজেকে ইমপ্রুভ করবা, মানে থটটা ডেভেলপ করবা খসড়া একটা। তারপরে PAR মেথডের মাধ্যমে পিতে পার্সপেক্টিভ, এতে অ্যাকশন, আর্থে রেজাল্ট। এই অ্যাকশন অংশে আবার 2টা পার্ট আছে, একটা হচ্ছে তোমার কারেন্ট সিচুয়েশন, আর একটা হচ্ছে তোমার প্রদত্ত সলিউশন তুমি কি করতা, এবং আর্থে ফাইনালি ফলাফল। আর অ্যাকশন পার্টটা হচ্ছে তোমার মূল পার্ট। এখানে তুমি চেঞ্জ করে 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 এই কানেক্টরগুলোকে ইউজ করবা, লেখার মধ্যে একটা ভ্যারাইটি নিয়ে আসবা। এই জিনিসগুলো কিন্তু আমি আমার যে HSC ইংলিশে প্লাস ব্যাচ আছে সেই ব্যাচে একেবারে ধরে ধরে পড়াচ্ছি। আমার এই ব্যাচে তোমাকে ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্রের ফুল সিলেবাস আমি নিজের হাতে ধরে ধরে তোমাকে শেষ করিয়ে দেবো। ফার্স্ট পেপারের প্রত্যেকটা প্যাসেজ, সামারি, ফ্লো চার্ট, বাংলা মিনিং সহ তোমাকে পড়ানো হবে। সেকেন্ড পেপারের প্রত্যেকটা টপিক তো পড়াবোই, পাশাপাশি বেসিকেরও ক্লাস পাবা। HSC 27 যারা, তোমরা তোমাদের পরীক্ষা পর্যন্ত ক্লাস করতে পারবা। আর যারা 26-এর আছো, তোমাদের পরীক্ষার আগে ইনশাল্লাহ আমরা তোমাদেরকে এখানে ফুল সিলেবাসটা কমপ্লিট করে দেবো। যারা ব্যাচে ভর্তি হতে চাচ্ছ,
আমাদেরকে পেজে মেসেজ করো। আমাদের কোর্সের ফি হচ্ছে মাত্র 999 টাকা, এবং তোমরা আমাদের এই ক্লাসগুলো দেখেই বুঝতে পারতেছো যে আমাদের পড়ানোর মান আসলে কতটা ইমপ্রুভড এবং ডেভেলপড। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তুমি এই ভিডিওটা যদি তোমার উপকারে এসে থাকে অবশ্যই একটা হলেও রিয়েক্ট করবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।